আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাস হচ্ছে এসএসসি রসায়ন পদার্থের গঠন নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে আমি যেসব টপিকস রেখেছি সেগুলো হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে, অণু পরমাণু কাকে বলে, এগুলো আমি মোটামুটি আগেই পড়ছি। যৌগিক পদার্থ কাকে বলে এবং মৌলিক পদার্থ কাকে বলে, মূল কণিকা আমরা ক্লাস 7-এ পড়ছি, এটাও পড়ছি। প্রতীক ও সংকেত, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, নতুন আমাদের জন্য আপেক্ষিক পারমাণবিক ভর, গড়, আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এগুলো আমাদের জন্য নতুন। এই দুইটা জিনিস জাস্ট আমাদের জন্য নতুন, উপরগুলো আমরা আগেও পড়ছি। তারপর আমি আলোচনা করি আজকে। আমি এই অধ্যায়টাকে আসলে 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এবং আরেকটা হচ্ছে আমাদের যে মডেল যেটা আছে রাদারফোর্ড এবং নিলস বোর যে মডেলটা দিচ্ছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব পরবর্তীতে। তাইলে মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হচ্ছে যাদেরকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। আর যদি মনে করলেন কোনো একটা পদার্থকে ভাঙলাম, কোনো একটা পদার্থ ভাঙলে অন্য দুইটা মৌলিক পদার্থ, দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে, তখন সেগুলোকে বলা হয় কি? তখন সেগুলোকে বলা হবে যৌগিক পদার্থ। যেমন আমি যদি বলি যে H2O, দ্যাট মিনস আমি পানির অণুকে যদি ভাঙি আমি কি পাবো? হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই তো। আমি যদি কার্বন ডাইঅক্সাইড, কার্বন অক্সিজেন ভাঙি, কার্বন এবং অক্সিজেন পাবো। দ্যাট মিনস এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। কিংবা আমি যদি লোহাকে যদি ভাঙি, শুধু লোহাই পেয়ে থাকবো, ঠিক আছে। এগুলো আমরা ক্লাস 7-এ পড়ছি। আমরা যদি জিঙ্কে যদি ভাঙি, জিঙ্কে পেতে থাকবো। এগুলো হচ্ছে কি পদার্থ? মৌলিক পদার্থ। এখন তাহলে মৌলিক এবং যৌগিক পদার্থ কাকে বলছে আমরা জানলাম। অণু এবং পরমাণু কাকে বলে? পরমাণু, পরমাণু হচ্ছে পরম, পরম মানে হচ্ছে খুবই ক্ষুদ্র, তাই তো। এই পরমাণু আসছে অ্যাটম শব্দ থেকে। এটা আজ থেকে প্রায় 2200 বছর আগে, 2400 বছর আগে বিজ্ঞান ডেমোক্রিটাস সর্বপ্রথম বলছে যে না, পরমাণু অবিভাজ্য, একে ভাঙা যায় না। তারপরে এরিস্টটল বলছে না, পরমাণু ভাঙা যায়। এরপরে বিজ্ঞানী ডাল্টন 1903 সালে বলছে যে না, পরমাণু অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না, ঠিক আছে। তাহলে পরমাণু হচ্ছে পরম অণু, তার মানে হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণাকে, পদার্থ বলতে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। এবং অণু, অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যৌগিক বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে বলা হয় পরমাণু বলা হয়, অণু বলা হয়, ঠিক আছে। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে বলা হবে কি? অণু। এবং মৌলিক পদার্থে, শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে কি বলা হবে? পরমাণু বলা হবে, ঠিক আছে। অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্যটা কি? পরীক্ষাতে অহরহ আসে। আমি পার্থক্যগুলো বলি। 1 নম্বর হচ্ছে সংজ্ঞা লিখবা। নাম্বারে কি লিখবা? সংজ্ঞা তো বললাম, ঠিক আছে। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু, এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামকে হচ্ছে কি? পরমাণু বলে। 2 নম্বর, অণুকে ভাঙলে কি পাওয়া যায়? আমরা জানি পরমাণু পাওয়া যায়, ঠিক আছে। পরমাণু পাওয়া যায়। আর পরমাণু যদি ভাঙি, আমি পরমাণুকে ভাঙলে পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো, ক্লিয়ার। আমি যদি অণুকে পরমাণু ভাঙি তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। এবং অণুকে যদি ভাঙি, অণুকে ভাঙলে কি পাওয়া যাবে? পরমাণু পাওয়া যাবে। 3 নাম্বার, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে। কিন্তু পরমাণু কি করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে। 4 নম্বরে কি করতে পারি? আমরা উদাহরণ দিতে পারি। উদাহরণ যেমন O2O বা H2H, ক্লোরিন, Cl, ঠিক আছে। H2O, এখানে পরমাণু পাওয়া যাবে হাইড্রোজেন ও অক্সিজেন, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারবো? উদাহরণ দিতে পারবো। এটাই হচ্ছে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। এবার আসো পদার্থের মূল কণিকা শিখব। পদার্থের মধ্যে যে পরমাণু আছে, পরমাণুর মধ্যে কণিকা হচ্ছে 3 প্রকারের হয়। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন ও কি? নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় E- দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় P দ্বারা, এবং নিউট্রনকে প্রকাশ করা হয় কি দ্বারা?
এন দ্বারা, ঠিক আছে। এটা হচ্ছে প্রতীক বা রাশি, ঠিক আছে। চার্জ, চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এবার আসো আবিষ্কার বা ক্রিয়েশন। আবিষ্কার কে করছে? এটা আবিষ্কার করছে হচ্ছে থমসন, এটা আবিষ্কার করছে রাদারফোর্ড, এটা মানে প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, এবং সর্বশেষ নিউট্রন আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। এটার চার্জ হচ্ছে কত? -1.67 ইনভার্স 19 কুলম, আর এটার চার্জ হচ্ছে +1.67 × 10 ইনভার্স 19 কুলম, ঠিক আছে। একটা চার্জ, আর এটা চার্জ হচ্ছে কি 0। ক্লিয়ার? এগুলোর আবার প্রত্যেকটারই কি আছে? ভর আছে। আমরা জানি ইলেকট্রনের ভর কত বলো তো? ME দ্বারা বুঝালাম 9.11 × 10 ইনভার্স 28 গ্রাম, বা 9.11 × 10 ইনভার্স 31 কেজি। দোনোটাতে পরীক্ষাতে আসতে পারে, গ্রামও আসতে পারে, কেজিও আসতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোটনের ভর কত? 673 × 10 ইনভার্স 24 গ্রাম হবে, বা 1.673 × 10 ইনভার্স 24 তো 27 কেজি হবে, 27 কেজি। নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর হচ্ছে, এটা যে আমি MP দিলাম, আর এটা হচ্ছে MN, ঠিক আছে। এটা ভর হচ্ছে 1.675 × 10 ইনভার্স 24 গ্রাম, বা 1.673 × 10 ইনভার্স 27 কেজি। এগুলো হচ্ছে পদার্থের মূল কণিকা, ঠিক আছে। ইলেকট্রনের ভর হচ্ছে, ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী থমসন, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, এবং নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক। এটাকে প্রকাশ করা হয় E দ্বারা, এটাকে P দ্বারা, এটাকে N দ্বারা। এটা চার্জ ঋণাত্মক, এটা চার্জ ধনাত্মক, এটা চার্জ হচ্ছে 0। এটা হচ্ছে যেহেতু চার্জ আছে তার মানে আয়নও আছে, একটা প্লাস একটা মাইনাস। এটা যেহেতু প্লাস এর দুটোটা সমপরিমাণ, এই জন্য একটাকে বিয়োজন করে নিরপেক্ষ করে দেয়। এই জন্য আমরা জানি সাময়িকভাবে ইলেকট্রন আধান নিরপেক্ষ হয়, ঠিক আছে। সরি, পরমাণু আধান নিরপেক্ষ হয়। পরমাণু আধান নিরপেক্ষ হয় কেন, বা চার্জ নিরপেক্ষ হয় কেন? আমরা জানি কোনো পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন। যতটা প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক কি থাকে? নিউট্রন থাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে যেহেতু প্রোটনের চার্জ নাই, তার মানে হচ্ছে প্রোটনের চার্জ, সরি নিউট্রনের যেহেতু চার্জ নাই, তার মানে নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে প্রোটনের চার্জ ধনাত্মক। নিউক্লিয়াসের চারপাশে আবার ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের চারপাশে যেহেতু ইলেকট্রন থাকে, ইলেকট্রনের চার্জ যেহেতু ঋণাত্মক, আবার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, মানে হচ্ছে যতটা প্রোটন থাকবে ততটা কি থাকবে? ইলেকট্রন থাকবে। যেমন অক্সিজেনের প্রোটন 8টা, বা পারমাণবিক সংখ্যা 8, তার মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত? 8, সমান সংখ্যক থাকে। তার ফলে সে কি হয়? নিষ্ক্রিয় বা নিরপেক্ষ হয়, আধান নিরপেক্ষ হয়ে থাকে, ঠিক আছে। তাইলে আমরা মূল কণিকা শিখলাম, এটা শিখলাম। এবার আসো প্রতীক কাকে বলে। প্রতীক হচ্ছে কি বলতো? মৌল প্রকাশের রাশি বা একককে কি বলা হয়? প্রতীক বলা হয়, তাই তো। মৌলিক বা ইংরেজি নামের মৌলিক পদার্থের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে? প্রতীক বলা হয়। যেমন অক্সিজেন শুরু হয় O দিয়ে, নাইট্রোজেন N দিয়ে, ঠিক আছে, N। এরপর যদি বলি নিকেল যেহেতু N একটা হয়েছে, তারপরে Ni। এরপর আমি যদি নিয়ন Ne, মানে পরের অক্ষরটা নিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইংরেজি নাম। এবার যদি বলি কার্বন, ক্লোরিন, ঠিক আছে, ক্যালসিয়াম। ক্লিয়ার? প্রথমটা কার্বন তো শুধু C, এরপর এগুলো পরের অক্ষরটা হচ্ছে ক্যালসিয়াম Ca, ক্লো ClO, এই জন্য Cl বসছে, ঠিক আছে। এগুলো একটা মাথা রাখতে হবে। Cl হলে ক্লোরিন, Ca হলে এটা। আর প্রতীক নিয়ে একটা ক্লাস নিয়েছি JSC-র জন্য, ওটা দেখতে পারো, ঠিক আছে। ওটা দেখলে হয়তো বা তোমাদের আনুষঙ্গিক যে সকল সমস্যা আছে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অণুর সংক্ষিপ্ত রূপ বলতে কি বুঝবো আমরা? যেমন O2, এটা একটা অক্সিজেন অণু। এটার মধ্যে কয়টা পরমাণু আছে? 2টা অক্সিজেনের পরমাণু আছে। ক্লিয়ার? আমি যদি বলি H2O, এটাও সংক্ষিপ্ত। এটার মধ্যে হাইড্রোজেন আছে 2টা এবং অক্সিজেন আছে কয়টা? 1টা। এরপর S8 মানে হচ্ছে 8টা কি আছে? সালফার আছে।
ঠিক আছে, এই অ্যাসিডটা হচ্ছে কঠিন পদার্থ, এগুলো হচ্ছে কি সংকেত। এবার আসো পারমাণবিক সংখ্যা। কোন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। এই পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা কাকে বলা হয়? কোন পরমাণু কেন্দ্রে অবস্থিত নিউট্রন সংখ্যাকে কি বলা হবে? নিউট্রনের সংখ্যাকে বলা হয় নিউট্রন সংখ্যা। এবং এই দুটোটা একত্রিত করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কাকে বলা হবে? কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকে বলা হবে আমার কি? ভর সংখ্যা। দ্যাট মিনস ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রন সংখ্যাকে এন দ্বারা, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দ্যাট মিনস আমার জেড সমান কি আসবে? এ মাইনাস এন, এবং এন সমান কি আসবে? জেড মাইনাস এ মাইনাস জেড। ঠিক আছে, তার মানে আণবিক ভর থেকে বিয়োগ দিলে আমি এগুলা পেয়ে যাব। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে কয়েকটা সংকেত বের করার চেষ্টা করি। আমরা মনে করলাম সোডিয়াম 11 23 প্লাস। ঠিক আছে, এই মনে রাখবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে, এখানে ইলেকট্রন সংখ্যা কেমনে বের করবো দেখো, ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে পি প্লাস পি মাইনাস, সূত্র হচ্ছে মাইনাস প্লাস, তাই তো? তার মানে একটু দেখো এটা কেন দিছি, প্রোটন হচ্ছে কয়টা? 11টা, মাইনাস এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা, তাই তো? কিছু নাই মানে হচ্ছে +1, দ্যাট মিনস 10। তার মানে এটা ইলেকট্রন সংখ্যা কত? এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। ক্লিয়ার? এখন ঠিক সেম ভাবে আমি যদি বলি অ্যালুমিনিয়াম 3 প্লাস 27 13, এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা, এটা হচ্ছে কি, এটা কি বলো তো? এটা হচ্ছে ভর সংখ্যা। আমি এটা থেকে বিয়োগ করলে আসবে কত? বিয়োগ করলে আসবে 14। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা আমার। ঠিক আছে, আর আমি যদি বলি ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা সমান পি মাইনাস 3 প্লাস। ঠিক আছে, তাহলে কত আসে একটু ভালো করে দেখি তো আমরা। পি হচ্ছে কত? 13 প্লাসে মাইনাসে -3, তাহলে কত আসবে? 13 দুগুণে 26, 10। এর সংখ্যা কত? 10। ঠিক সেম ভাবে আমরা যদি বলি অক্সিজেন 2 মাইনাস, ঠিক আছে, এখানে 8, এখানে হচ্ছে কত? 16। ক্লিয়ার? এটারটা আমরা একটু বের করবো, এটারটা কেমনে বের করবো আমরা একটু দেখি। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে কি সংখ্যা? এ। তাহলে এন সমান কত আসবে? 8, এবং ইলেকট্রন সংখ্যা কত বলছি? পি -2, তাই তো? পি কত? 8 মাইনাসে মাইনাসে +2 ইলেকট্রন সংখ্যা কত? 10। ঠিক আছে, এইভাবে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করব। তাইলে এবার আসো আইসোটপ, আইসোবার এবং আইসোটোনটা কি? আসো, আইসোটপ, টপ মানে হচ্ছে প্রোটন, আইসোটপ মানে কি বললাম? প্রোটন। প্রোটন একই থাকবে। ঠিক আছে, প্রোটন কি থাকবে? একই থাকবে। প্রোটন মানে প্রোটন সংখ্যা একই থাকবে, কিন্তু ভর সংখ্যা কি হবে? ভিন্ন হবে। ভর সংখ্যা ভিন্ন হবে এবং নিউট্রন সংখ্যাও কি হবে? নিউট্রন সংখ্যাও কি হবে? ভিন্ন হবে। ক্লিয়ার? প্রোটন সংখ্যা কি হবে? ভিন্ন হবে। ভর সংখ্যা ভিন্ন হবে এবং নিউট্রন সংখ্যাও কি হবে? ভিন্ন হবে। এই জিনিসটা হচ্ছে কি আইসোটপ। আইসোটপের ক্ষেত্রে তাহলে কে ভিন্ন হবে? চিন্তা করো তো, সবগুলো ভিন্ন হবে। ঠিক আছে, শুধুমাত্র একই হবে কি? প্রোটন সংখ্যা। এবার আসো আইসোবার। আইসোবার, বার আসছে ভর থেকে, তার মানে ভর ওই কি, তার মানে নিউট্রন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যাও কি ভিন্ন। ক্লিয়ার? নিউট্রন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যাও কি ভিন্ন। এবার আসো আইসোটোন। ঠিক আছে, আইসোটোন কি? ভর সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু টন যেহেতু
তার মানে নিউট্রন সংখ্যা কি একই থাকবে। ক্লিয়ার? নিউট্রন সংখ্যা কি থাকবে? একই থাকবে। সরি, আমি এগুলো উদাহরণ দিই না, আমি এগুলো একটা করে উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে একদম সুবিধা হবে। ঠিক আছে? এবার সারণী করে দরকার হলে বক্স করে ফেলবা, তাহলে বুঝবা। ঠিক আছে? যেমন এটার ভর, এটার উদাহরণ দিই, কার্বন C6O 6 14 C6। এখানে আমি কার্বনের দুটো আইসোটোপ লিখছি, যেটার মধ্যে একটা ভর সংখ্যা 12, একটা ভর সংখ্যা 14। ঠিক আছে? তার মানে ভর সংখ্যা ভিন্ন, দেখো, তাই তো? ভর সংখ্যা কি ভিন্ন, ঠিক না? এখানে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 6, এখানে নিউট্রন সংখ্যা কত? 8। দ্যাট মিনস আমার নিউট্রন সংখ্যাও কি দাঁড়াচ্ছে? ভিন্ন দাঁড়াচ্ছে। কথা বুঝে গেছে? আমার প্রোটন সংখ্যাও ভিন্ন। দেখো, আমার প্রোটন সংখ্যা কিন্তু একই, দোনোটা কিন্তু 6 সমান, তাই তো? দোনোটা সমান, কিন্তু ভর সংখ্যা কি দাঁড়াচ্ছে? আমার ভিন্ন দাঁড়াচ্ছে। এবার আসো আইসোবার, আর্গন এবং ক্যালসিয়াম চিন্তা করলাম। আর্গন হচ্ছে কত নম্বরে? আমরা জানি আর্গন হচ্ছে 18 নম্বরে। ক্যালসিয়াম হচ্ছে কত নম্বরে? আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বরে। ঠিক আছে? আর্গনের ভরও 40, ক্যালসিয়ামের ভরও কত? 40। দ্যাট মিনস দেখো, এখানে নিউট্রন সংখ্যা দাঁড়াচ্ছে কত? এখানে নিউট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 18 থেকে 22, আর এখানে কত? 20। তার মানে নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন, তাই তো? আবার দেখো, পারমাণবিক সংখ্যাও কি বা প্রোটন সংখ্যাও কি ভিন্ন, কিন্তু ভর সংখ্যা কি একই। ক্লিয়ার? কিন্তু ভর সংখ্যা কি একই। এবার আসো আইসোটোন। ঠিক আছে? আইসোটোন টু হিলিয়াম। এখানে যদি দেখো, ভালো করে দেখো, নিউট্রন সংখ্যা এখানেও এক, এখানেও এক, কিন্তু এই দুটোটা কিন্তু মিলে না, এই দুটোটাও মিলে না। মিলে? মিলে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে পারমাণবিক সংখ্যা ভিন্ন, আবার ভর সংখ্যাও কি ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা একই হলে সেটাকে বলা হয় কি? আইসোটোন। এবার আসে সর্বশেষ, আমার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কিংবা গড় পারমাণবিক ভর। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস শিখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে আণবিক ভর। ঠিক আছে? এখন আমরা শিখবো কিভাবে পারমাণবিক ভর বের করতে হয়। দেখো, হাইড্রোজেন আমরা জানি 1 নম্বরে, হিলিয়াম হচ্ছে 2 নম্বরে, লিথিয়াম হচ্ছে 3 নম্বরে, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, এভাবে এটা 6, এটা 7, এটা হচ্ছে 8, এটা 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত? 11। ঠিক আছে? প্রথম 20টা মৌলটা এইভাবে শেখা যাবে। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16, এটা 17, এটা 18, এটা হচ্ছে 19, আর এটা হচ্ছে কত? 20। ঠিক আছে? এখন প্রত্যেকের সাথে আমি 2 করে গুণ করব। গুণ 2, 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 গুণ 2। প্রত্যেকের সাথে কত করে গুণ করতেছি? আমি 2 করে গুণ করতেছি। ঠিক আছে? 2 করে গুণ করার পর যেগুলো বেজোড় আছে সেগুলোর সাথে 1 যোগ করব। যেগুলা বেজোড় আছে সেগুলোর সাথে 1 যোগ করব। বেজোড় কোনটা? এটা হচ্ছে বেজোড়। যোগ 1, 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 সরি, ফসফরাস, যোগ 1, যোগ 1, যোগ 1, যোগ 1, আর তো নাই। ঠিক আছে? এবার মনে রাখবা, কিছু কিছু আছে ব্যতিক্রম। সেটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সবসময় 1, এটা হচ্ছে ব্যতিক্রম। দ্যাট মিনস এটার রুলস এটা মানে না। হাইড্রোজেনের ভর সবসময় কত? 1। হিলিয়াম কত? 2 দুগুণে 4, লিথিয়াম 3 দুগুণে 6, 6 সাথে 1 যোগ করলে কত? 7, তাই তো? বেরিলিয়াম কত? বেরিলিয়াম হওয়ার কথা 4 দুগুণে 8। ঠিক আছে? বেরিলিয়াম কত? 4 দুগুণে 8, কিন্তু এটাও কি করে না, এটাও ফর্মুলা মানে না, এটা হয়ে যায় কত? 9। তার মানে এটার সাথে কত যোগ করতে হয়? এটার সাথে যোগ করতে হয়, এটার সাথে 1 যোগ করতে হয় এক্সট্রা। দ্যাট মিনস আমার এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। ক্লিয়ার? এবার আসো বাকিগুলো আমরা দেখি। 5 দুগুণে 10, 1 11,
6 দুগুণে কত 12, 7 দুগুণে 14, 1 এ 15 হওয়ার কথা, কিন্তু এটাও ব্যতিক্রম, এটার ক্ষেত্রে 1 যোগ হয় না। ঠিক আছে, তাহলে 7 দুগুণে কত আসবে 14। ক্লিয়ার? আর বাকি সবগুলো ঠিক সেম ভাবে আমরা বের করে ফেলতে পারবো। বাকি সবগুলো আমরা সেম ভাবে বের করে ফেলতে পারবো। ক্লোরিন আছে, আর্গন আছে ব্যতিক্রম। আর্গনের ক্ষেত্রে 18 দুগুণে 36, 18 দুগুণে কত 36 হওয়ার কিন্তু তারপর কিন্তু 40। ঠিক আছে, আর্গনের ব্যতিক্রম। আর ক্লোরিনের ক্ষেত্রে মনে রাখবা, ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু আইসোটোপ আছে, এর ভর হচ্ছে 35.5। ক্লিয়ার? আর এই নিচের ভরগুলো তোমরা ভালো করে মুখস্থ করবা। যেগুলো ব্যতিক্রম আছে সেগুলোকে আমি একটু এক্সট্রা চিহ্ন দিয়ে দিই, তোমরা একটু ভালো করে এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবা। আর বাকিগুলোতে ফর্মুলা অনুসারে আমি ফর্মুলা যদি শিখিয়ে দিলাম। জোর হলে আমরা সবসময় যে যত নাম্বারে পড়ে তার সাথে 2 গুণ করব, 2 গুণ করার পরে জোর হলে 1 যোগ করব, সরি বেজোর হলে 1 যোগ করব, জোর হলে যোগ করার দরকার নেই। ক্লিয়ার? এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো কি করব, করার চেষ্টা করব। এবার আসো আমরা মনে করলাম আণবিক ভর বের করি কিছু মৌলের। আসো H2SO4 এর আণবিক ভরটা কত দেখি আমরা। এর আণবিক ভর হচ্ছে হাইড্রোজেন তো ভর 1 গুণ 2, এই দুইটা হচ্ছে A2 যোগ সালফার, আমরা জানি সালফার হচ্ছে 16 নম্বরে, তাহলে 16 সাথে 2 যোগ করলে 2 গুণ করলে কত 32 যোগ অক্সিজেনের ভর কত, আমরা জানি অক্সিজেন হচ্ছে 8 নম্বরে, দ্যাট মিনস 8 দুগুণে 16 কত আছে গুণ 4টা পরমাণু আছে, 4টা পরমাণু। ঠিক আছে, সমান 2 একে 2 যোগ 32 যোগ 64 ইজ ইকুয়াল টু 98 গ্রাম। ক্লিয়ার? এবার যদি বলে যে আমরা HCl এর ভর কত, HCl এর ভর কত, হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে কত 35.5, এগুলো মুখস্থ করবা, এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো মৌলের কি বের করতে পারবো, ভর বের করতে পারবো। এখন আমরা যদি মনে করি যে দেখো K2SO4 অথবা একটু কঠিন দিই Al2SO4 হোল 3, এটার ভরটা আমরা কিভাবে বের করবো, একটু জটিল টাইপের দিলাম, এটার ভরটাকে আমি বের করবো। দেখো অ্যালুমিনিয়াম কত নম্বরে 13 নম্বরে, তাহলে 13 দুগুণে 26, 13 যেহেতু বেজোর 1 যোগ হবে, তাহলে কত আসবে 27 গুণ কত আছে 2। কেন? অ্যালুমিনিয়ামের 2টি পরমাণু, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 27, তাহলে 2টি পরমাণুর ভর কত হবে 27 গুণ 2 না, এই জন্য প্লাস, এখানে কিছু নেই মানে কি বসবে প্লাস, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম। সালফার হচ্ছে 16 নাম্বার, তাহলে 16 দুগুণে কত 32, অক্সিজেনের পরমাণু হচ্ছে 4টা, আমরা জানি অক্সিজেনের একটা পরমাণু ভর হচ্ছে 16, তাহলে 4টা পরমাণুর ভর গুণ কত 3, 27 দুগুণে 54 যোগ 4 16 64, 64 সাথে 32 যোগ করলে মনে হয় 96 গুণ 3, এরপর ক্যালকুলেশন করে ফেলবা, যা আসবে তাই আনসার। এভাবে অন্যান্য যৌগগুলোরও কি বের করা যাবে, আণবিক ভর আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আণবিক ভর বের করার জন্য নিয়ম। আণবিক ভর দরকার আমি তোমাদের কিছু HW দিই, AgNO3 CuSO4 H2SO4 জিঙ্ক সালফেট ফেরাস সালফেট, এরপর হচ্ছে ফেরিক সালফেট, ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড। ঠিক আছে, এইভাবে আরো কিছু যৌগ আছে যেগুলো বের করবো, এগুলো মুখস্থ করে ফেলবা। এরপর হচ্ছে NaCl H2CO3, ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। ক্লিয়ার? এগুলো পরীক্ষাতে আসে। এবার আসো, এবার আমরা শিখবো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। আসলে আমরা শিখবো পারমাণবিক ভর কাকে বলে। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বনের 12 পরমাণুর ভর। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, এটার ভর কার্বনের একটা পরমাণুর ভর হচ্ছে 1.66 × 10⁻²4 গ্রাম। এটা কিন্তু মুখস্থ, এটা কিন্তু কি মুখস্থ। এখন আমাকে মৌলের একটি পরমাণুর ভরটা আমরা কি করব, আমরা এগুলো মুখস্থ করবো না, এগুলো আমরা শিখবো। কিভাবে শিখবো দেখো, আমি ক্যালকুলেটর নিয়ে একটু, ক্যালকুলেটরটা কই পাইছি,
কিভাবে শিখবো? মনে করলাম আমাকে অ্যালুমিনিয়াম একটা বের করতে বলছে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত বের করতে বলছে, ডাইরেক্ট এটা বের করতে বলছে। কোশ্চেন হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কত, আর কিছুই বলে না, একটি পরমাণু ভর আমার দেয়া নাই কোশ্চেনে। তাহলে নিশ্চয় আমি এটা মুখস্থ করতে হবে না, কোনো দরকার নাই। কেন? দেখো আমরা জানি অ্যালুমিনিয়াম 13 নম্বরে, তাহলে 13 দুগুণে কত? 26, 26 থেকে যোগ করলে কত? 27। দেখো 27 ইন্টু 1.66 ইন্টু 10 ইনভার্স কত? আমি যদি 24 দিয়ে যদি দিই, কার্বনের একটি পরমাণু ভর কিন্তু বের হয়ে গেছে। দেখো কার্বনের এই কার্বন বলতেছি অ্যালুমিনিয়াম একটি পরমাণু ভর কিন্তু বেড়ে গেছে 4.482 ইন্টু 10 ইনভার্স 23। তার মানে এটা হচ্ছে এটা 4.482 ইন্টু 10 ইনভার্স 23। দ্যাট মিনস কোশ্চেন আমাদের যদি দেওয়া যদি না যদি থাকে, এটা কোশ্চেন দেওয়া যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারবো? এই জিনিসটা বের করতে পারবো। অনেক সময় নৈর্ব্যক্তিক পরীক্ষাতে আসে কার্বনের কার্বন বলতে আমি বলবো অক্সিজেনের একটি পরমাণু ভর কত। অক্সিজেনের একটি পরমাণু ভর কত সে বের করি। অক্সিজেন হচ্ছে 8 নাম্বার, তাহলে 8 দুগুণে কত? 16 ইন্টু 1.66 ইন্টু 10 ইনভার্স কত? 24। আমি আবার আনসার দিচ্ছি, 10 ইনভার্স 24। ঠিক আছে, 2.655। এভাবে সবগুলো আমরা বের করতে পারবো। 2.656 ইন্টু 10 ইনভার্স 23। এটা হচ্ছে কার? অক্সিজেনের একটি পরমাণুর ভর। ঠিক আছে, অক্সিজেনের একটি পরমাণুর ভর। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করা শিখছি। এবার আসো আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা শিখব। ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর কেন বের করতে হবে? দেখো মনে করলাম প্রকৃতিতে ক্লোরিনের ভর তো কত? ক্লোরিন 17 নম্বরে, ক্লোরিন 35 গ্রাম আণবিক ভরে ক্লোরিন পাওয়া যায় মনে করলাম 75%। ক্লিয়ার? আর ক্লোরিন 37 গ্রাম 17, এটা পাওয়া যায় 25%। ক্লিয়ার? এটা পাওয়া যায় এত পার্সেন্ট, এটা পাওয়া যায় এত পার্সেন্ট। আমাকে কোশ্চেনে বললো যে কি? আমাকে কোশ্চেনে বললো কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত। গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র আছে। গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র কি? নিচে হবে 100, যেহেতু শতকরা। ঠিক আছে, দেখো 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25। কথা বুঝে গেছে? এটা ইন্টু এটা যোগ এটা ইন্টু এটা গুণ কত পার্সেন্ট? 100%। আসলে আমরা ক্যালকুলেশন করে দেখি আনসার আসে কিনা। 35 ইন্টু 75 প্লাস 37 into 25 is equal to divided by 100 is equal to আসছে 35.5। আমরা এমনি মুখস্থই জানি ক্লোরিনের ভর হচ্ছে এত গ্রাম, তাই তো? তাহলে আমরা এইভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র তাহলে কি? আমি ভালো করে দেখাই। ক্লোরিন মনে করলাম, এখানে ক্লোরিন বাদ দিয়ে আমি এখানে মনে করলাম এ, এখানে মনে করলাম এম, এখানে মনে করলাম পাওয়া যায় X%। ঠিক আছে, আরেকটা মনে করলাম এ মূলটাই এন পরিমাণ পাওয়া যায় Y%। ঠিক আছে, সেই ক্ষেত্রে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র হচ্ছে কি? mx প্লাস ny ডিভাইড বাই 100%। কথা বুঝে গেছে? এটাই হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র। ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র। এখন আসো, অনেক সময় গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে আমরা শতকরা পরিমাণ বের করতে বলতে পারে। গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে শতকরা পরিমাণ বের করতে বলতে পারে। যেমন আমি যদি বলি
ভালো করে দেখো, এই একটা মৌল যার 37 ও এই একটা মৌল, এটা হচ্ছে 35, ঠিক আছে। এদের দুটো একই মৌল, এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি 35.5 হয় তবে শতকরা পরিমাণ কত নির্ণয় করো। আমরা যে শতকরা পরিমাণটা নির্ণয় করব, ঠিক আছে। এত এত পাওয়া গেলে এদের শতকরা পরিমাণটা কত নির্ণয় করো। একটু ভালো করে দেখো, লিখবো ধরি 37, এটা আগে যেহেতু আছে ধরি এত প্রকৃতিতে পাওয়া যায় x% ও 35 প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে কত 100 - x%, তাই তো। এবার আমরা সূত্রটা লিখব। আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে কত দেয়া আছে 35.5, ঠিক আছে। বা এখন আমি যে সূত্র বসাবো, এটার সূত্রটা কি মনে আছে? কিছু লিখে দিয়েছিলাম যে কিছু সূত্র কিন্তু লিখে দিয়েছিলাম আগে, নিচে তো 100 তো হবেই, ইজ ইকুয়াল টু 35.5। এবার আসলে এটা হচ্ছে 37 × x, আর এটা কত হবে 35 × x। এখানে x কত 100 - x, এই দুটো গুণ করব, এই দুটো কি করে দিব, গুণ করে দিব। দ্যাট মিনস এখানে যদি আমি ক্যালকুলেশন যদি করি, দ্যাট মিনস 2x + 35,100 ইজ ইকুয়াল টু 3550, বা 2x ইজ ইকুয়াল টু 50, সুতরাং x ইকুয়াল টু আসবে 25%। তাহলে x যদি 25% হয় তাহলে এটা কত আসবে 100 - 25 ইজ ইকুয়াল টু কত আসবে 75%। ক্লিয়ার? এই ক্যালকুলেশন করা শিখবে, সিম্পল ক্যালকুলেশনগুলো আমি করে দিই এই জন্য, যদি ভুল যদি হয় বারবার প্র্যাকটিস করবো, আশা করি পারবা। আর তোমরা যেহেতু সায়েন্সের খুব সহজে ক্যালকুলেশন করতে পারবা। তাইলে আজকের মতো ক্লাস এতটুকুই। আমরা আজকে তাহলে যা যা শিখলাম, একটা হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কাকে বলে, যাকে মৌলিক পদার্থ হচ্ছে যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে বলে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে অন্যান্য মৌলিক পদার্থ পাওয়া যায়। অণু এবং পরমাণুর পার্থক্য, অণু হচ্ছে কি, অণুকে ভাঙলে কি পাওয়া যায়, অণুকে ভাঙলে পাওয়া যায় এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, কিন্তু পরমাণু ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ঠিক আছে। মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন প্রতীক সংকেত, এগুলো তো বললাম। আইসোটপ হচ্ছে প্রোটন সংখ্যা কি থাকবে, একই থাকবে। আইসো বার ভর সংখ্যা কি থাকবে, এবং আইসোটন নিউট্রন সংখ্যা কি থাকবে, একই থাকবে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ মডেলটা পড়াবো। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।